সদ্য বিবাহিত দুই মেয়ের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে। বিয়ের প্রথম দিনই তাদের স্বামী অদল বদল হয়ে যায়। ভুলবশত একজনের স্বামী অন্যজনের বউকে নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হলো, যে মেয়েটাকে ওই লোকটা তাদের বাড়িতে নিয়ে গেছে সে নিজের মিথ্যে পরিচয় দেয় আর সেখানেই থাকতে শুরু করে। এখানে প্রশ্ন হচ্ছে, ওই মেয়েটার এমন কাজের পেছনে রহস্য কি, আর ওই লোকটার আসল স্ত্রী বা কোথায়, আর সে কি অবস্থায় আছে? এসব কিছু জানবো আমাদের আজকের গল্পে। আজকে আমি এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা মুভি লাপাত্তা লেডিসের গল্পটা। গল্পের শুরুর দিকটা আপনাদের কাছে এভারেজ মনে হলেও শেষটা আপনাকে ইমোশনাল করে দেবে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। তবে তার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন আছে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা সারপ্রাইজ গিফট। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, জায়া কোথায় পড়তে চেয়েছিল? ভিডিওর মধ্যেই উত্তর পাওয়া যাবে, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে এবং তাদের মধ্যে থেকে একজন পেয়ে যাবেন সারপ্রাইজ গিফট। গত ভিডিওর কুইজের বিজয়ী হয়েছেন ইনি। আপনি দয়া করে আপনার তথ্য সহকারে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আপনার পুরস্কারটা বুঝে নিন। ফেসবুক পেজের লিংক পিন কমেন্ট করে দেওয়া আছে। আপনাদের জন্য আমরা অলমোস্ট প্রত্যেকটা গল্পেই একটা করে কুইজ রাখার চেষ্টা করব। গল্পের শুরুতেই আমরা ফুল নামের একটা মেয়েকে দেখতে পাই, যার বিয়ে হচ্ছিল দীপক নামের একটা ছেলের সাথে। দুজনেই খুব সাদাসিধে টাইপের। বিয়ে শেষে দীপকের বাড়ির লোকজন ফিরে যায়, শুধু দীপক ফুলদের বাড়িতে থেকে যায়। ফুলের বিদায়ের বেশ কিছু অনুষ্ঠান বাকি ছিল, তাই পরদিন সেগুলো শেষ করে দীপক একবারে ফুলকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ফুল যেহেতু গ্রামের মেয়ে, তাই বিয়ের পর তার মাথায় লম্বা করে একটা ঘোমটা টেনে দেওয়া হয়, আর রাস্তায় তাকে ঘোমটা খুলতে নিষেধ করা হয়, যাতে কেউ নতুন বউয়ের চেহারা না দেখতে পায়। তাদের বাড়ি থেকে বাস স্টেশন বেশ দূরে ছিল, তাই ফুলের ভাই তাদের দুজনকে বাস স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এরপর বাসে উঠে দীপক ফুলকে বলে, তোমার সব গহনাগুলো আমাকে খুলে দিয়ে দাও, না হলে কেউ আবার ছিনতাই করে নিয়ে যেতে পারে। ফুল তখন গহনাগুলো খুলে তাকে দিয়ে দেয়। বেশ কিছু দূর যাওয়ার পর তারা বাস থেকে নেমে একটা ট্রেনে উঠে যায়। তবে তারা কোনো স্টেশন থেকে ট্রেনে ওঠে না, তারা গ্রামের একটা ক্ষেতের পাশ থেকে ওঠে। দীপকের বাড়ি ছিল সূর্যমুখীপুর গ্রামে। তো ট্রেনে উঠে তারা দেখে তাদের সিটের পাশে আরো একটা সদ্য বিবাহিত কাপল বসা, যাদের মধ্যে ছেলেটার নাম ছিল প্রদীপ আর মেয়েটার নাম ছিল জায়া। তারা পুরো পরিবার সহই নিজেদের গ্রামে ফিরছিল। আরো অদ্ভুত ব্যাপার হলো, জায়ার বিয়ের পোশাকটাও হুবহু ফুলের বিয়ের পোশাকের মতোই ছিল। তো ট্রেনে এত ভিড় ছিল যে কোনো মতে একজনেরই বসার সুযোগ হয়, তাই দীপক ফুলকে বসিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকে। তখন প্রদীপের মা তাকে জিজ্ঞেস করে, তা বাবা বিয়েতে কত যৌতুক পেলে? কিন্তু দীপক তার কথার কোনো উত্তর দেয় না। তখন প্রদীপের আরেকজন আত্মীয় বলে ওঠে, এখন তো 10,000 টাকা আর ওই সাইকেলের ট্রেন্ড চলছে, বেশিরভাগ বিয়েতে এগুলোই দেওয়া হয়। সেটা শুনে দীপক বলে, আমি যৌতুক নেওয়া পছন্দ করি না, তাই আমি কোনো যৌতুক নেইনি। তখন প্রদীপের মা দীপককে বলে, আমার ছেলে তো নগদ 25,000 টাকা পেয়েছে, আর সেই সাথে মোটর সাইকেলও পেয়েছে। এরপর সে প্রদীপের বাবাকে বলে, এই ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই সে কোনো যৌতুক নেয়নি, আর মেয়ের পরিবারও সুবিধা পেয়ে মেয়েকে গছিয়ে দিয়েছে। সেটা শুনে দীপক একটু বিরক্ত হয়, কিন্তু কোনো রিয়াক্ট করে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দীপক বসার জায়গা পায়। তখন সে ফুলের পাশে গিয়ে বসে পড়ে, কিন্তু ট্রেনে প্রতিনিয়ত ভিড় বেড়েই যাচ্ছিল। এরই মাঝে সেই সিটে আরো একটা কাপল এসে বসে। তাদেরও নতুন বিয়ে হয়েছে। কিছুক্ষণ পর দীপক ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে যায়। তখন আরো কয়েকজন লোক এসে ঠাসাঠাসি করে তাদের সিটে বসে পড়ে। এত ভিড়ের কারণে তখন তাদের জায়গাগুলো অদল বদল হয়ে যায়, আর দীপক এসে ভুলবশত জয়ার পাশে বসে পড়ে। এইভাবেই চলতে চলতে ট্রেন একটা সময় সূর্যমুখীপুর গ্রামে এসে থামে। তখন প্রদীপ দ্রুত ফুলকে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। এখান থেকে তাদের বাড়ি যাওয়ার জন্য আরো একটা বাস ধরতে হবে, তাই তারা দ্রুত বাসে উঠে পড়ে। এদিকে দীপকের পরিবার নতুন বউকে বরণ করার জন্য তাদের বাড়িতে অপেক্ষা করছিল। তারা বাড়িতে ফেরার সাথে সাথে বাড়ির লোকেরা উৎসবে মেতে ওঠে। তারা খুব জাঁকজমকভাবে নতুন দম্পতির বরণ করতে চলে আসে। তখন দীপকের মা নতুন বউকে তার ঘোমটা খুলতে বলে, কিন্তু ফুল ঘোমটা খুলতে চায় না। তখন সবাই তাকে বোঝায় যে এই বাড়িতে সবাই আপন, তাই তাদের সামনে ঘোমটা খুললে কোনো সমস্যা হবে না। তখন সবার জোরাজোরিতে ফুল বাধ্য হয়ে ঘোমটাটা খোলে, আর তাকে দেখে সবার চোখ চড়ক গাছ হয়ে যায়, কারণ ঘোমটার নিচে ফুল ছিল না, ছিল জায়া। আসলে ট্রেন সূর্যমুখীপুরে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ফুল ঘুমিয়ে পড়েছিল, তাই দীপক ভুলবশত জায়াকে নিজের বউ মনে করে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে, আর ফুলও তাকে বাধা দিতে পারে না। কিন্তু এখানে প্রশ্ন হলো, জায়া কেন চুপচাপ বাড়িতে চলে এলো?
সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো দীপকের পরিবার জায়াকে দেখে একদম হতবাক হয়ে যায়। তারা দীপককে দোষারোপ করতে শুরু করে যে সে তো নিজের বউকেও ঠিকঠাক সামলে রাখতে পারেনি, অন্য একজনের বউকে ধরে নিয়ে চলে এসেছে। তখন দীপক সবাইকে জানায় যে ট্রেনে আরো কয়েকটা কাপল ছিল, তাই সে বুঝে উঠতে পারেনি যে তার মধ্যে কোনটা ফুল। তখন দীপকের মায়া জায়াকে জিজ্ঞেস করে, দীপক না হয় তোমাকে চিনতে পারেনি, কিন্তু তুমিও কি তোমার স্বামীকে চিনতে পারোনি? তুমি কেন দীপকের হাত ধরে চলে আসলে? তখন জায়া বলে, আমি তো আমার স্বামীকে চিনি, কিন্তু এত বড় ঘোমটার কারণে আমি নিজেও কিছু বুঝে উঠতে পারিনি। তখন দীপক হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। জয়া নিজেকে পুষ্পা নামে পরিচয় দেয়, তবে এর পিছনে কি কারণ আছে সেটাও আমরা পরে জানতে পারবো। তো দীপকের মাথায় তখন শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে ফুল এখন কোথায় আছে আর কি অবস্থায় আছে। সে তো ভিন্ন একটা গ্রামের মেয়ে, এই এলাকায় কিছুই সে চেনে না। তাই সে দ্রুত সাইকেল নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সারা স্টেশন খুঁজেও সে ফুলকে কোথাও পায় না। এদিকে দীপকের বাড়ির লোকেরা জায়াকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। সেখানে দীপকের বন্ধু বলে, তোমারও তো স্টেশনে যাওয়া উচিত, কারণ তোমার হাজবেন্ডও তো নিশ্চয়ই তোমাকে খুঁজছে। তখন দীপকের বাবা তাকে নিষেধ করে, কারণ এত রাতে একটা মেয়েকে নিয়ে বেরোনো ঠিক হবে না। এরপর সে জায়াকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার স্বামীর নাম কি? সেটা শুনে দীপকের মা তেড়ে উঠে বলে, কি সব জিজ্ঞেস করছো? মেয়েরা কি তাদের স্বামীর নাম মুখে নেয় নাকি? তখন জায়া হঠাৎ বলে ওঠে, আমার স্বামীর নাম পঙ্কজ। তাকে স্বামীর নাম বলতে দেখে সেখানে থাকা সব মহিলারা যেন আকাশ থেকে পড়ে, কারণ তাদের মতে স্বামীর নাম মুখে নেওয়া মহাপাপ। এদিকে ফুল তখনও ট্রেনের মধ্যে ঘুমাচ্ছিল। যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সে অনেক দূরের একটা স্টেশনে চলে এসেছে। সে স্টেশনে নেমে চারদিকে দীপককে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও দেখতে পায় না। এমন সময় প্রদীপ এসে তার হাত চেপে ধরে। তখন ফুল তার দিকে ফিরে তাকালে প্রদীপ দেখে সেটা তো জায়া নয়। তখন সে ফুলকে জিজ্ঞেস করে, তুমি কি হারিয়ে গেছো? তোমার কি কোনো সাহায্য লাগবে? আমাকে বলো। কিন্তু ফুল কিছুই বলে না, কারণ লোকটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তার স্বভাব চরিত্র ভালো নয়। অচেনা একটা জায়গায় একা একটা মেয়ে, ফুল খুব একা হয়ে পড়েছিল, আর সেই সাথে তার ভীষণ ভয়ও লাগছিল। এদিকে প্রদীপ গিয়ে তার মাকে জানায় যে জায়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তার মা বিরক্ত হয়ে বলে, ওর গায়ের গহনাগুলো তো খুলে রাখতে পারতে, তাহলে তো আর এত চিন্তা করতে হতো না। আসলে জায়াকে নিয়ে তাদের কোনো চিন্তাই ছিল না, তাদের চিন্তা ছিল জায়ার গায়ে থাকা গহনাগুলো নিয়ে, যেগুলো জায়াকে তার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছিল। যাই হোক, এরপর তারা সেখান থেকে উঠে নিজেদের বাড়িতে চলে যায়। তখন প্রদীপের বন্ধুরা এসে তাকে জিজ্ঞেস করে, এখন কি করবে? প্রদীপ বলে, কি আর করব, থানায় গিয়ে একটা কমপ্লেন লিখে আসবো, আর কিছু না। তাছাড়া টাকা আর মোটরসাইকেল তো পেয়েই গেছি, এখন বউকে না পেলেও কোনো সমস্যা নেই। আর একদিকে জায়া রাতের বেলা লুকিয়ে লুকিয়ে বাইরে বের হয়, আর তার ফোনের সিমটা খুলে পুড়িয়ে ফেলে। পরদিন সকালে আমরা ফুলকে দেখতে পাই। সে সারা রাত স্টেশনের ওয়াশরুমে কাটিয়েছে। সকাল হলে সে ওয়াশরুম থেকে বেরিয়ে আবারও দীপককে খুঁজতে শুরু করে। তখন সেখানে বিট্টু নামের একটা খোড়া ভিক্ষুক আসে। তাকে দেখে ফুল অনেক ভয় পেয়ে যায়। সে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, আর বিট্টুও তাকে ফলো করতে থাকে। এমন সময় সেখানে ছোটু নামের একটা ছেলে চলে আসে। সে ফুলকে বলে, ভয় পেও না, বিট্টুকে যেমন দেখতে ও আসলে তেমন নয়, ও খুব ভালো মানুষ। তখন ফুল একটু শান্ত হয়। এরপর ছোটু তাকে জিজ্ঞেস করে, তুমি কি হারিয়ে গেছো? ফুল বলে, হ্যাঁ, আমি আমার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু এখন আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। তখন ছোটু বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এরপর সে ফুলকে সাথে নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায়। স্টেশন মাস্টার সবকিছু শুনে ফুলের কাছে তার নাম জিজ্ঞেস করে। ফুল তার নামটা বলে। এরপর যখন লোকটা তার হাজবেন্ডের নাম জিজ্ঞেস করে তখন ফুল কোনো উত্তর দেয় না, কারণ হাজবেন্ডের নাম মুখে নেওয়া তো পাপ। সেটা দেখে স্টেশন মাস্টার ভীষণ বিরক্ত হয়ে যায়। সে বলে, তুমি যদি তোমার স্বামীর নাম না বলো তাহলে আমরা তাকে খুঁজবো কিভাবে? তখন হঠাৎ ফুলের মনে পড়ে যে তার হাতে মেহেদি দিয়ে তার স্বামীর নাম লেখা ছিল, তাই মেহেদি থেকে সে তার স্বামীর নামটা দেখায়। এরপর স্টেশন মাস্টার ফুলের কাছে তার গ্রামের নাম জিজ্ঞেস করে। ফুল বলে, আমার গ্রামের নাম গঙ্গাপুর, কিন্তু সমস্যা হচ্ছে ওই রুটের প্রায় প্রত্যেকটা জেলাতেই গঙ্গাপুর নামের একটা করে গ্রাম আছে, তাই সে বুঝে উঠতে পারছিল না যে ফুল কোন গঙ্গাপুরের মেয়ে। তখন সে ফুলের কাছে জিজ্ঞেস করে তার শ্বশুর বাড়ির গ্রামের নাম কি, কিন্তু ফুল কোনো মতেই সেটা মনে করতে পারছিল না। তবে সে এটা বলে যে ওই গ্রামের নামের সাথে কোনো ফুলের নামের মিল আছে। তখন স্টেশন মাস্টার হতাশ হয়ে তাকে ফিরিয়ে দেয়, কারণ কোনো সঠিক ইনফরমেশন ছাড়া তো আর সে ফুলের সাহায্য করতে পারবে না। তখন ফুল মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে দীপক সিদ্ধান্ত নেয় যে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবে। সে জায়াকেও তার সাথে যেতে বলে, কারণ তার শ্বশুরবাড়ির লোকেরাও হয়তো তাকে খুঁজছে।
কিন্তু জায়া থানায় যেতে রাজি হয় না। সে বলে তার থানায় যেতে ভয় লাগে। তাই দীপক তার বন্ধুদের নিয়ে থানায় চলে যায়। সেখানে গিয়ে সে ইন্সপেক্টর মনোহরকে সব ঘটনা খুলে বলে। নতুন বউ হারানোর কথা শুনে মনোহর হেসে ওঠে, তবে দীপক তাতে কোনো রিয়াক্ট করে না। বরং সে মনোহরের কাছে অনুরোধ করে যে সে যেন দ্রুত ফুলকে খুঁজে এনে দেয়। তখন মনোজ জায়া অর্থাৎ পুষ্পার ব্যাপারে দীপকের কাছে জানতে চায়, কিন্তু দীপক পুষ্পার ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন দিতে পারে না। তখন মনোহর বলে তাকেও তো তার শ্বশুরবাড়ির লোকেরা নিশ্চয়ই খুঁজছে, তাই পরের বার আসার সময় অবশ্যই পুষ্পাকে সাথে করে আনবে। দীপক তার কথায় রাজি হয়ে যায় আর তাকে বারবার অনুরোধ করে যে সে যেন ফুলকে দ্রুত খুঁজে বের করে। তখন মনোহর বলে আমি তোমার বউকে খুঁজে দেব, কিন্তু তার জন্য তোমাকে 15,000 টাকা দিতে হবে। আসলে মনোহর একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। ঘুষ ছাড়া সে কখনোই কোনো কাজ করতো না। কিন্তু দীপকের কাছেও তখন এত টাকা ছিল না, তাই সে মনোহরকে 5,000 টাকা দেয়। কিন্তু মনোহর তাতে খুশি হয় না। তখন দীপকের এক বন্ধু বলে আমরা এমএল এর পরিচিত, তার কথায় অন্তত কিছু ডিসকাউন্ট দিন। এমএল এর কথা শুনে মনোহর তখন 5,000 টাকায় কাজ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ছোট ফুলকে নিয়ে স্টেশনের একটা দোকানে যায়। সেই দোকানের মালিক ছিল একজন মহিলা, যাকে সবাই মঞ্জু মাসি বলে ডাকতো। ছোটু মঞ্জুর কাছে গিয়ে নিজের আর ফুলের জন্য কিছু খাবার চেয়ে নেয়। এরপর ফুলকে নিয়ে সেখানে বসে খেতে শুরু করে। সেখানে কথায় কথায় মঞ্জু ছোটুকে ফুলের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ছোটু তাকে সব ঘটনা খুলে বলে। এরপর মঞ্জু ফুলকে জিজ্ঞেস করে তুমি যখন তোমার শ্বশুর বাড়ির ঠিকানা মনেই করতে পারছো না, তাহলে তোমার বাড়িতে চলে যাও, সেখানে কেন যাচ্ছ না? তখন ফুল বলে বিয়ের পর যদি স্বামী ছাড়া বাড়িতে যাই তাহলে তো মানুষ আজে বাজে কথা শোনাবে। সেটা শুনে মঞ্জু বলে আগে তো নিজের প্রাণ বাঁচাও, তারপর লোকের কথা ভাববে। কিন্তু ফুল কোনো মতেই দীপককে ছাড়া গ্রামে ফিরতে রাজি হয় না। তার বিশ্বাস ছিল যে দীপক ঠিক তাকে খুঁজতে আসবে। তখন মঞ্জু বলে পৃথিবীটা ধোঁকাবাজে ভর্তি হয়ে গেছে, আর তুমি তো তোমার সব গহনা তাকে খুলে দিয়ে দিয়েছো। কে জানে, সে হয়তো সেগুলো নিয়ে পালিয়ে গেছে। কিন্তু ফুল তার কথা বিশ্বাস করে না। এদিকে প্রদীপ জায়ার মিসিং কমপ্লেন লেখানোর জন্য থানায় যায়। সেখানে গিয়ে জায়ার নাম সহ কমপ্লেন লিখিয়ে আসে। আরেকদিকে দীপক বাড়ি ফেরার সাথে সাথেই তার মা এসে তাকে জানায় যে পুষ্পা অনেকক্ষণ যাবৎ বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এখনো ফেরেনি। সেটা শুনে দীপকের মাথায় আকাশ ভেঙে পড়ে। একে তো নিজের বউকে খুঁজে পাচ্ছে না, তার উপর যদি পরের বউও হারিয়ে যায় তাহলে তো মহাবিপদ। এদিকে আবার সে মনোহরকেও পুষ্পার ব্যাপারে জানিয়ে এসেছে। তাই যদি এখন পুষ্পা হারিয়ে যায় তাহলে পুরো দোষটা দীপকের ঘাড়ে এসে পড়বে। এসব ভেবে দীপক ভীষণ ঘাবড়ে যায়। এরই মাঝে পুষ্পা ফিরে আসে। তখন দীপকের মা তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, এত সময় কোথায় ছিলে? পুষ্পা বলে আমি তো বাড়ি থেকে বলেই বেরিয়েছিলাম যে আমি পুজো দিতে যাচ্ছি, সেই সাথে গ্রামটাও একটু ঘুরে দেখছিলাম, তাই একটু দেরি হলো। এই কথা বলে সে বাড়ির ভেতরে চলে যায়। এভাবেই দিন পার হতে থাকে, কিন্তু দীপক ফুলকে কোনোভাবেই ভুলতে পারে না। তার প্রত্যেকটা মুহূর্ত ফুলের কথা মনে পড়তে থাকে। এরই মাঝে মনোহরের কাছে পাটিয়ালা থেকে একটা ফ্যাক্স আসে। সেটা ছিল প্রদীপের করা সেই মিসিং কমপ্লেন। মনোহর তখন দীপকের বলা কথাগুলো ওই মিসিং কমপ্লেনের ইনফরমেশনগুলোর সাথে মেলাতে শুরু করে। সে লক্ষ্য করে প্রদীপ আর দীপকের বউ একই দিনে এবং একই ট্রেন থেকে হারিয়েছে। তার মানে পুষ্পাই হয়তো প্রদীপের বউ। কিন্তু সে প্রদীপের কমপ্লেনে জায়া নামটা লেখা দেখে বেশ কনফিউজ হয়ে যায়। এরপর সে পাটিয়ালা থানায় ফোন করে জায়ার একটা ছবি চায়। তখন সেখানকার ইন্সপেক্টর বলে আমাদের কাছে তো এখন জায়ার কোনো ছবি নেই, আমরা হাতে পেলেই আপনাকে পাঠিয়ে দেব। এদিকে জায়া রাতে আবারও লুকিয়ে তার রুম থেকে বের হয় আর নতুন একটা সিম তার ফোনে লাগায়। কিন্তু সে যে আসলে কি করতে চাচ্ছিল সেটা তখনও জানা যায় না। অন্যদিকে ছোটু ফুলকে তাদের বাড়িতে নিয়ে যায়, যেখানে বিট্টু আর ছোটু একসাথে থাকতো। ছোট ফুলকে নিশ্চিন্তে সেখানে থাকতে বলে, তবে ফুলের কাছে বিষয়টা একটু আনকমফোর্টেবল লাগছিল। এমন একটা পরিবেশে দুটো অচেনা ছেলের সাথে রাত কাটাতে তার বেশ ভয় লাগছিল। কিন্তু তার তো আর যাওয়ারও জায়গা নেই, তাই সে বাধ্য হয়ে সেখানেই রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালে ফুল মঞ্জুর দোকানে খেতে গেলে মঞ্জু তাকে তার কাজে সাহায্য করতে বলে। ফুলও তখন তার কাজে সাহায্য করতে শুরু করে, কিন্তু তার পরনের বিয়ের শাড়িটা সে তখনও খোলেনি। তাই মঞ্জু তাকে জিজ্ঞেস করে তুমি বিয়ের শাড়ি খুলবে না? তখন ফুল বলে না, আমার স্বামী যদি আমাকে খুঁজতে আসে তাহলে এই শাড়ি দেখে খুব সহজেই চিনে ফেলবে। মঞ্জু তখন আর কথা বাড়ায় না। এদিকে আমরা দেখতে পাই জায়ার সাথে দীপকের পরিবারের বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তবে দীপকের বোন পুনাম তার সাথে কথা বলতো না। জায়া কিছু জিজ্ঞেস করলে সে সবসময় ইশারায় উত্তর দিত। তাই সে একদিন পুনামকে জিজ্ঞেস করে তুমি কি বোবা? তখন পুনাম উত্তর দেয় না,
আমি বোবা নই, কিন্তু আমার কথা বলার তেমন কোনো মানুষ নেই, তাই চুপচাপ থাকতে থাকতে এখন ইচ্ছেটাই হারিয়ে ফেলেছি। জায়া তখন তার সাথে গল্প করতে শুরু করে। এরই মাঝে হঠাৎ তার নিজের হাতের দিকে নজর যায়। জায়ার হাতে তার নামের একটা ট্যাটু করা ছিল। সেটা দেখে সে ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ তার হাত দেখলে সবাই তার আসল সত্যিটা ধরে ফেলবে। তাই সে জায়া নামের প্রথম অক্ষরটা বদলে শ্রেয়া করে দেয়। পরদিন দীপক জায়াকে নিয়ে আবারও থানায় যায়। তখন মনোহর তার কাছে সব ডিটেলস জিজ্ঞেস করলে জায়া সব কিছু মিথ্যে বলে। এরপর মনোহর জিজ্ঞেস করে, তোমার শরীরে এমন কোনো স্পেশাল চিহ্ন আছে যেটা দিয়ে তোমাকে আইডেন্টিফাই করা যাবে? তখন জায়া তার হাতে লেখা শ্রেয়া নামটা দেখায়। সেটা দেখে মনোহর অবাক হয়ে প্রশ্ন করে, তোমার নাম তো পুষ্পা, তাহলে হাতে শ্রেয়া কেন লেখা? তখন জায়া বলে, আমার দাদু আমাকে শ্রেয়া নামে ডাক, তাই সেটাই আমি হাতে লিখেছি। এরপর মনোহর জায়ার ছবি তুলতে চাইলে সে ঘোমটা ছাড়া ছবি তুলতে রাজি হয় না। মনোহর তাকে জোরও করতে পারে না, কারণ এতে গ্রামের বউয়ের শালীনতা নষ্ট হবে। তাই সে জায়ার কাছ থেকে একটা টিপসই নিয়ে তাকে ছেড়ে দেয়। তবে সে এটা লক্ষ্য করে যে জায়ার নামের প্রথম অক্ষরটা পাল্টে দিলেই সেটা শ্রেয়া হয়ে যায়। তখন মনোহরের মনে একটু সন্দেহ জাগে, তাই সে পরদিন জায়ার পেছন পেছন গিয়ে তার ছবি তোলার চেষ্টা করে, কিন্তু মুখে ঘোমটা থাকার কারণে সে ছবিগুলোও ঠিকঠাকভাবে তুলতে পারে না। সেখানে তারা দেখতে পায় জায়া তার গহনাগাটি বিক্রি করে বেশ কিছু টাকা কাউকে মানি অর্ডার করে পাঠায়। এদিকে মঞ্জু ফুলকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে সে একাই থাকে। আসলে মঞ্জুর স্বামী তাকে অনেক অত্যাচার করত, তাই সে তার স্বামীকে ছেড়ে দিয়ে একাই থাকতে শুরু করেছে। সেদিন মঞ্জু আর ফুল অনেক গল্প করে। পরদিন সকালে দোকানে গিয়ে ফুল বলে, আমি একটা মিষ্টি বানাতে চাই। তখন মঞ্জুও রাজি হয়ে যায়। এরপর ফুল মিষ্টি বানায়, আর সেটা যেহেতু তাদের দোকানের নতুন আইটেম, তাই মঞ্জু প্রথমে সবাইকে সেটা ফ্রিতে টেস্ট করতে দেয়। সবাই সেই মিষ্টি খেয়ে অনেক প্রশংসা করে। অন্যদিকে আমরা দেখতে পাই জায়া একদিন তাদের ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছিল। তখন দীপকের এক বন্ধু এসে তার সাথে কথা বলতে শুরু করে। তার কথাগুলো শুনে মনে হচ্ছিল যে সে জায়ার সাথে ফ্লার্ট করতে চাচ্ছে, তাই জায়া একটু অস্বস্তিতে পড়ে যায়। এমন সময় সেখানে দীপকের বাবা এসে দীপকের বন্ধুকে বলে, আমাদের ক্ষেতে কীটনাশক দেওয়া দরকার। তখন জায়া বলে, ক্ষেতে কীটনাশক দিলে তোর ফসলের ক্ষতি হয়। তখন দীপকের বাবা বলে, কীটনাশক না দিলে তো পোকামাকড় ফসল নষ্ট করে ফেলবে, তাহলে কি করব? তখন জায়া তাদেরকে একটা বুদ্ধি দেয়। সে বলে, পোকামাকড় হলুদ রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়, তাই যদি ক্ষেতের ভেতর কিছু হলুদ রঙের টিন এনে তাতে আঠা লাগিয়ে রেখে দেওয়া হয়, তাহলে এই পোকামাকড়গুলো হলুদ রঙের কাছে আসতে গিয়ে আঠায় আটকে যাবে। এতে পোকামাকড়ও মরবে আর ফসলের কোনো ক্ষতিও হবে না। তার বুদ্ধি দেখে দীপকের বাবা অবাক হয়ে যায়। পরবর্তীতে পুনম বিষয়টা জানার পর তাকে জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে শিখলে? তখন জায়া বলে, আমার বাবার তো অনেক বড় বড় ক্ষেত আছে, আমি আমার বাবার সাথে কাজে সাহায্য করতাম, সেখান থেকেই শিখে গেছি। এরপর ধীরে ধীরে পুনমের সাথে তার ভালো একটা সম্পর্ক তৈরি হয়। পুনমকে জায়ার সাথে এতটা কমফোর্টেবল দেখে দীপকের মা আশা করে যে তাদের আসল বউ ফিরে আসলেও যেন তার সাথে পুনমের এত ভালো সম্পর্ক হয়। এরই মাঝে একদিন পুনমের ছেলে বাবলু হঠাৎ জায়ার ফোনটা খুঁজে পায়। সেটা দেখতে পেয়ে জায়া তৎক্ষণাৎ তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এরপর সে যাতে কাউকে ফোনের ব্যাপারে কিছু না জানায়, তাই তাকে ফোনে গেম খেলার লোভ দেখায়। এরপর একদিন পুনম জায়াকে তার স্বামীর একটা ছবি দেখায়, যেটা সে নিজ হাতে এঁকেছিল। পুনম এত সুন্দর ছবি আঁকতে পারে জেনে জায়া বেশ অবাক হয়। এরপর সে তাকে একটা ছবি আঁকতে বলে। এদিকে ফুল মঞ্জুর সাথে কাজ করতে করতে নিজেও অনেক কনফিডেন্ট হয়ে ওঠে। সে মঞ্জুকে বলে, আমিও বাড়ি ফিরে তোমার মতো স্বাবলম্বী হব, নিজে থেকে কিছু করব। আরেকদিকে দীপক তার চিন্তায় মদ খেতে শুরু করে। তার এই অবস্থা দেখে তার বন্ধুরা বলে, ফুলের আশা ছেড়ে দিয়ে এখন না হয় জায়াকেই বিয়ে করে নাও। কিন্তু দীপক তাদের কথায় রাজি হয় না, কারণ সে মনে প্রাণে ফুলকে ভালোবেসে ফেলেছিল। সেখান থেকে মাতাল অবস্থায় বাড়ি ফেরার সময় হঠাৎ জায়া তার সামনে চলে আসে। সে তখন লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বাইরে যাচ্ছিল, কিন্তু দীপককে ওই অবস্থায় দেখে সে দীপককে নিয়ে বাড়ি ফিরে আসে। পরদিন মনোহরের কাছে একটা ফ্যাক্স আসে, সেটাতে জায়ার ছবি ছিল। ছবিটা দেখেই মনোহর বুঝতে পারে যে পুষ্পাই হচ্ছে জায়া। এরপর সে দ্রুত দীপকের বাড়িতে চলে যায় জায়াকে অ্যারেস্ট করার জন্য। সেখানে গিয়ে সে বলে, পুষ্পা একটা ফ্রড, তার নাম পুষ্পা নয়। সে প্রদীপ নামের একটা লোককে বিয়ে করে তার দেওয়া গহনাগাটি নিয়ে পালিয়েছে। চুরি করাই এর পেশা। সেটা শুনে জায়া বলে ওঠে, না, আমি কোনো চোর নই। এরপর মনোহর একজন লেডি কনস্টেবলকে জায়ার ব্যাগ চেক করতে বলে। সেখান থেকে জায়ার ফোনটা পাওয়া যায়। ফোনটা দেখে দীপকের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে জায়াকে বলে, আপনার কাছে যখন ফোন ছিল তাহলে আপনি এতদিন কেন আপনার পরিবারের সাথে যোগাযোগ করেননি? জায়া তখন তার কথার কোনো উত্তর দেয় না।
তখন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরই মাঝে দীপকরা জানতে পারে জায়া ফুলকে খোঁজার চেষ্টা করছিল। আসলে সেদিন সে পুনামকে দিয়ে যে ছবিটা আঁকিয়েছিল সেটা ফুলের ছিল, আর সেই ছবিটা প্রিন্ট করে সে গ্রামের মধ্যে ছড়িয়ে দেয় যাতে কেউ ফুলের খোঁজ পেলে তাদেরকে জানাতে পারে। সৌভাগ্যবশত ফুলদের কাছেও সেই পোস্টারটা পৌঁছে যায় যেখানে জায়ার ফোন নাম্বার দেওয়া ছিল। তখন ফুল ওই পোস্টারটা নিয়ে স্টেশন মাস্টারকে দেখায়। স্টেশন মাস্টার সেই নাম্বারে ফোন করলে ফোনটা কেউ রিসিভ করে না, কারণ জায়ার ফোন তখন পুলিশের কাছে ছিল। এরপর স্টেশন মাস্টার বলে, এই স্টেশনটা তো খুবই কাছে, আমি তোমাকে ট্রেনে তুলে দেব, তুমি 9 নম্বর স্টেশনে গিয়ে নামবে। ফুল তখন তার কথা মতো সবাইকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে বসে। এই কয়দিনে সবার সাথে তার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। অন্যদিকে দীপক সেই পোস্টারটা নিয়ে মনোহরকে দেখায়। মনোহর জায়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জায়া পুরো ঘটনা খুলে বলে। আসলে জায়া দেহরাদুনের একটা বড় ইউনিভার্সিটিতে পড়তে চেয়েছিল। সেখানকার অ্যাডমিশন টেস্টে সে ফার্স্টও হয়, কিন্তু তার পরিবার তাকে পড়তে দিতে রাজি হয় না। তাকে জোর করে প্রদীপের সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে জায়া জানতে পারে যে প্রদীপের আগেও একটা বিয়ে হয়েছে, আর সন্তান না হওয়ার কারণে সে তার বউকে পুড়িয়ে মেরে ফেলেছে। এমনকি জায়ার বাবাও তাদেরকে সম্পূর্ণ যৌতুক দিতে না পারায় প্রদীপের পরিবার তাকে অনেক অপমান করে। এসব জানার পরেও জায়া বাধ্য হয়ে প্রদীপকে বিয়ে করে নেয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু যখন দীপক ভুলবশত তাকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যায়, তখন সে আর সুযোগটা হাতছাড়া করতে চায় না। সে পুলিশকে এটাও জানায় যে সেদিন সে যে টাকাটা মানি অর্ডার করেছিল সেটা ওই ইউনিভার্সিটির অ্যাডমিশন ফি ছিল, আর কিছুদিনের মধ্যেই সবাইকে সত্যিটা জানিয়ে সে ইউনিভার্সিটির হোস্টেলে চলে যেত। কিন্তু যাওয়ার আগে সে দীপককে সাহায্য করতে চেয়েছিল, তাই সে ফুলকে খোঁজার চেষ্টা শুরু করে। জায়ার কথাগুলো শুনে পুলিশ জায়ার ফোনটা চেক করে, তখন দেখতে পায় সেখানে অনেকগুলো মিসড কল উঠে আছে। মনোহর তখন সেই নাম্বারে ফোন করলে তাকে জানানো হয় যে ফুল মূর্তি স্টেশনে ছিল, কিন্তু নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে তারা এর থেকে বেশি কিছু বলতে পারে না। এরপর জায়া তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু মনোহর তাকে ছাড়তে চায় না, কারণ প্রদীপ জায়ার মিসিং কমপ্লেন লিখিয়েছিল। জায়া তখন তাকে অনুরোধ করে বলে, আপনি প্রয়োজনে আমার সব সোনা গয়না রেখে দিন, কিন্তু আমাকে ওই লোকটার কাছে পাঠাবেন না। কিন্তু মনোহরেরও কিছু করার ছিল না, তাই সে প্রদীপকে ফোন করে জানায় যে জায়াকে খুঁজে পাওয়া গেছে। প্রদীপ তখন সূর্যমুখীপুর থানায় এসে জয়াকে দেখে তার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় আর বলে, তুই একবার বাড়িতে চল, তারপর তোর গায়ের চামড়া তুলবো। এরপর যখন সে জায়াকে টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, তখন মনোহর তাকে বাধা দিয়ে বলে, তুমি মিসিং কমপ্লেন করেছিলে, তাই আমরা তোমার বউকে খুঁজে দিয়েছি, কিন্তু এখন জায়া তোমার সাথে থাকতে চায় কিনা সেটা সে ডিসাইড করবে, কারণ সে এখন সাবালক। প্রদীপ তখন মনোহরকে শাসানোর চেষ্টা করে। সেটা শুনে মনোহর বলে, অন ডিউটি পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার শাস্তি জানো? এমনিতেই তো একটা খুন করে বসে আছো, একবার যদি জেলে ঢোকো তাহলে আর জীবনেও বেরোতে পারবে না। তার কথা শুনে প্রদীপ ভীষণ ঘাবড়ে যায় আর সেখান থেকে বেরিয়ে যায়। এরপর জায়া তার হাতে থাকা সোনার চুড়ি আর মঙ্গলসূত্রটা খুলে মনোহরকে দিয়ে দেয়, কিন্তু মনোহর তাকে সেগুলো ফেরত দিয়ে দেয়। এরপর দীপক স্টেশনে চলে যায় ফুলকে খোঁজার জন্য, কিন্তু অনেকক্ষণ খোঁজাখোঁজির পরেও সে ফুলকে পায় না। এমন সময় ফুল দূর থেকে হাতের ইশারা করে তাকে ডাকে। দীপক তখন তাকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয় আর তাকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর জায়া ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয়। তার যাওয়ার দিন দীপকের বাড়ির সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই কয়দিনে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তারা জায়াকে আবারও তাদের বাড়িতে বেড়াতে আসতে বলে। তখন ফুলও জায়াকে ধন্যবাদ জানায়, কারণ তার বুদ্ধিমত্তার কারণেই তো সে তার স্বামীকে খুঁজে পেয়েছে। এরপর জায়া খুশি মনে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা ফানি হওয়ার পাশাপাশি অনেক ইমোশনালও ছিল। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মনোহরের শেষ কাজটা। একজন ঘুষখোর আর দুর্নীতিবাজ পুলিশ হওয়া সত্ত্বেও সে শেষ দিকে এসে যে কাজটা করেছে সেটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।